আচ্ছা, সো পর্যায় সারণী অনুশীলনী। আচ্ছা, আরেকটা কথা, পর্যায় সারণী আর বন্ধন হয়ে যাওয়ার পরে দেখবি অ্যাকর্ডিং টু দ্য শিডিউল একটা এক্সাম নেওয়ার কথা আছে। ঠিক আছে, এক্সাম নেওয়ার কথা আছে, তারপরে রাসায়নিক গণনা স্টার্ট হওয়ার বক্তব্য রাখা হয়েছে। তো সেক্ষেত্রে যেটা এক্সামটা যদি সামনের সপ্তাহের মধ্যে রেডি করতে পারি, আমি কালকের মধ্যেই জানিয়ে দেবো। অনলাইনেই হবে যাবতীয় শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, লেখা টেখা সবই। ঠিক আছে, অনলাইনেই হবে, সেম 20 মার্কসেরই হবে, 10-এ পাস। ঠিক আছে, আমি দেখি কতটা কি কোশ্চেন রেডি করতে পারবো, সেরকম চিন্তা ভাবনা করে নিই। আমি কালকের মধ্যেই জানিয়ে দিচ্ছি পর্যায় সারণী বন্ধন। ঠিক আছে, চল আমরা স্যার, বল। আমি কেটে গিয়েছিলাম, আর একবার বলুন একটু। বললাম আজকে বেশি গরম পড়েনি। বললাম যে এক্সাম নেব সামনের দিন, জানিয়ে দেব পর্যায় সারণী আর বন্ধন অনলাইনেই হবে। ঠিক আছে, শুনলি? হ্যাঁ স্যার। গুড। আচ্ছা, চলো তাহলে আমরা পর্যায় সারণী অনুশীলনীগুলো মিলিয়ে নিই। আচ্ছা, ব্ল্যাক স্ক্রিন সবার কাছে আসছে তো? হ্যাঁ স্যার। স্যার আসছে। হ্যাঁ স্যার। ওকে, চলো তাহলে অনুশীলনী আমরা পড়তে চলেছি পর্যায় সারণী। ফার্স্টে আমি অ্যান্সারগুলো লিখে দিচ্ছি সবগুলোরই। ফার্স্টে এমসিকিউ পার্টেরটা বলছি। এমসিকিউ পার্ট যেটা আছে একের, ওর অ্যান্সারগুলো বলছি, বা যাকে জিজ্ঞাসা করব সে বলবে। প্রথম প্রশ্ন বলছে, মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে নিচের কোনটির ওপর? মৌলের রাসায়নিক ধর্মের কথা জানতে চাওয়া হয়েছে, কার ওপর নির্ভর করে? অনন্যা রয়, বলো। বি, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে? পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা। গুড, ঠিকই বলেছে, পারমাণবিক। এটা ব। দু একটা বলছে, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা। অঙ্কিতা চক্রবর্তী। ডি 18। ডি 18, কারেক্ট। ডি 18টি শ্রেণী তো? হ্যাঁ, শ্রেণী সংখ্যা 18টি। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে, পর্যায় সারণীতে মোট পর্যায় সংখ্যা সনা। করেনি। বৃষ্টি। স্যার 7টি, অপশন নাম্বার এ। অপশন এ 7। চার, নিষ্ক্রিয় মৌলগুলি পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থিত? অনির্বাণ। অপশন ডি 18। অপশন ডি 18 নিষ্ক্রিয় মৌল, কারেক্ট। 18 নম্বর শ্রেণী, ঠিক বলেছে। 5, ঠিক আমি যে প্যাটার্নে অপশনগুলো লিখছি তোমাদেরও কিন্তু ওইভাবেই লিখতে হবে, নাম্বার লিখে কোন অপশনটা সেটা। আচ্ছা, 5 নম্বর বলছে, 2 নম্বর পর্যায়ের তীব্র জারণধর্মী মৌল কোনটি? অর্ণি। স্যার এ করিসনি? এ এ ফ্লুরিন। আচ্ছা, এ ফ্লুরিন। এমনিতেও 2 নম্বর পর্যায়ে নয়, পুরো পর্যায় সারণীতেই ওয়ান অফ দা তীব্র জারক বলা হয় ফ্লুরিনকে। 6 বলছে, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অ্যালকালি মেটালস, আর্থ মেটালস, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। সুদীপ। হ্যাঁ স্যার, অপশন সি এমজি মানে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম, কারেক্ট। বেসিক্যালি 2 নম্বর শ্রেণী
আধুনিক পর্যায় সারণী খুললেই দেখতে পাবি 2 নম্বর শ্রেণীর যারা রয়েছে তারা মেনলি, ওখানে দেখবি কালারিং করে দেওয়াও আছে, ক্ষারীয় মৃত্তিকা। 7 বলছে নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি, সর্বাধিক? অভিষেক। স্যার এটা হবে পটাশিয়াম। অভিষেক বললি? হ্যাঁ স্যার। পটাশিয়াম। নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? পটাশিয়াম। পটাশিয়াম 4 নম্বরে আছে, কারেক্ট। পর্যায় বাড়লে ব্যাসার্ধ বাড়বে, পটাশিয়াম কি? 8 দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? রিম্পা। অপশন সি 17 নং শ্রেণী। অপশন সি শ্রেণী 17। 17 নম্বরেই মেনলি হ্যালোজেন গুলো রয়েছে। ঠিক আছে, লিখে নিয়েছো সবাই? চলো, যাদের ঠিক হচ্ছে রাইট দিয়ে দাও, ভুল হলে ক্রস দিয়ে সাইডে লিখে নাও। স্যার আপনি বললেন না পর্যায় বাড়লে এবার ওই পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। হ্যাঁ, কিন্তু স্যার বইতে তো লেখা পর্যায় বাড়লে কমবে, আর পটাশিয়াম তো 1 নম্বর শ্রেণীর মৌল। পর্যায় তাহলে বলছি, ওটা পর্যায় 4 নম্বর পর্যায়ে আছে, দেখ। হ্যাঁ স্যার সেটা জানি, সেটা না মানে বইতে লেখা রয়েছে যে কোনো একটি পর্যায়ের বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যাবে মৌলের পরমাণু ব্যাসার্ধ ও আকার ততই ক্রমশ ছোট হবে। তো কে তো মানে পটাশিয়াম তো 1 নম্বর শ্রেণীতে রয়েছে, ফলে ওটার এমনিও বেশি হচ্ছে। হ্যাঁ, ওটাও একটা যুক্তি। আর এমনিতেও পর্যায় বাড়া মানে 1 নম্বর 7টা পর্যায়, তো 1 2 3 4 7 পর্যন্ত ওই পর্যায়টা বলছি, পর্যায় বরাবর না, পর্যায় বাড়াটা। পর্যায় বাড়া মানে কক্ষ বেড়ে যাওয়া। পরমাণু 7টা কক্ষ হয়, তাই 7টা পর্যায়। তাহলে 4 নম্বর পর্যায় মানে 4টে কক্ষ, 5 নম্বর পর্যায় মানে 5টা কক্ষ, অবভিয়াসলি সে বড়। বুঝলি? হ্যাঁ স্যার। পর্যায় বরাবর আলাদা ল্যাঙ্গুয়েজ, আর পর্যায় বৃদ্ধি, পর্যায়টাই বেড়ে যাচ্ছে সেটা আলাদা কথা। পর্যায় বৃদ্ধি মানে 7 পর্যন্ত বাড়তে পারবে, আর পর্যায় বরাবর মানে একটা পর্যায় ধরে বাম থেকে ডান দিকে। চলো, 2 দাগের ভিএসএ। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই। অনেকে জিজ্ঞাসা করছিল যে ফিস কিভাবে পেমেন্ট করা যেতে পারবে। যদি কেউ আসিস আমাকে জানিয়ে দিস, মোটামুটি সোমবার বুধবার সকাল নাগাদ 10টার পরে অবভিয়াসলি কোচিংয়ে যাই, আমাকে তাও ইনফর্ম করিস। আর না হলে অনলাইনে এই নাম্বারেই ফোনপে, পেটিএম, গুগল পে আছে, আর কারো যদি ব্যাংক ডিটেলস লাগে বলে দিস, তাও পাঠিয়ে দেবো, যেটা সুবিধা হয়। এর দাগেরটা স্যার, কি হলো? অর্ণব স্যারকে দিলে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। বলছে এর দাগের একটা মেন্ডেলিফের পর্যায় সারণীর মোট ড্যাশ পর্যায় ও ড্যাশ শ্রেণী রয়েছে। বলবি হচ্ছে অনন্যা হালদার, রয়চৌধুরী, অঙ্কিতা। হ্যাঁ স্যার, বল অ্যান্সারটা বল। 7টি পর্যায় এবং 9টি শ্রেণী আছে। 7টি পর্যায় 9টি শ্রেণী। অন্য কেউ কিছু? স্যার 18টা শ্রেণী লিখেছি। আবার 18? স্যার 8টি শ্রেণী লিখেছি। স্যার, 8টি। স্যার ওখানে 9টি হবে। মেন্ডেলিভের বলেছে তো। মেন্ডেলিভ বলেছে 8টা হবে, কিন্তু স্যার শূন্য শ্রেণীকেও তো ধরা হবে। না না না, মেন্ডেলিফের পর্যায় সারণী বললে 7টি পর্যায় 8টি শ্রেণী। মেন্ডেলিফের পরিবর্তিত বললে 7টি পর্যায় 9টি শ্রেণী, অথবা মেন্ডেলিফের সংশোধিত 9টি শ্রেণী, অথবা আধুনিক পর্যায় সারণী 9টি শ্রেণী, আধুনিক দীর্ঘ 18টি। প্যাটার্নটা মাথায় রাখো। শুধু মেন্ডেলিফ 8টা, মেন্ডেলিফ সংশোধিত 9টা, মেন্ডেলিফ পরিবর্তিত 9টা, আধুনিক 9টা,
আধুনিক দীর্ঘ 18। এখানে শুধু মেন্ডেলিফ বলেছে। মেন্ডেলিফ নিষ্ক্রিয় গ্যাসগুলো প্লেস করেননি, উনি যেটা প্রথম দিয়েছিলেন। আচ্ছা, থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত মৌলগুলিকে তো খুবই সোজা। কে বলবি তার নাম খুঁজে। সায়নী বল। স্যার অ্যাক্টিনাইটস। অ্যাক্টিনাইটস দুটো গ্রুপ আছে, অ্যাক্টিনাইট, ল্যান্থানাইট। হ্যাঁ, অ্যাক্টিনাইডস। অ্যাক্টিনাইডস। 3 নাম্বার, পর্যায় সারণীতে মৌলগুলির ধর্মের পরিবর্তন ড্যাশ হয়। রাজশ্রী বল। রাজশ্রী তো নাম, রাজশ্রী সাহা। 3 পর্যায় সারণীতে মৌলগুলির ধর্মের পরিবর্তন ড্যাশ হয়। করেনি। সুনির্মল বল। কি বলবো? সুনির্মল বল। স্যার বলছি স্যার। খাতায় করা থাকলে তো এত টাইম লাগার কথা না। স্যার বলি, বল। ক্রমিক হয়। কি হয়? পর্যায় সারণীতে মৌলগুলির ধর্মের পরিবর্তন পর্যায়ক্রমিক হয়। হ্যাঁ, পর্যায় সারণীতে মৌলগুলির ধর্মের পরিবর্তন পর্যায়ক্রমিক বা পর্যাবৃত্ত। স্যার পুনরাবৃত্ত হয় স্যার। ও, পুনরাবৃত্ত বলেছিস, হ্যাঁ তাও চলবে। পর্যায়ক্রমিক অথবা পুনরাবৃত্ত বা পর্যাবৃত্ত, এভরিথিং ইজ সেম, হয় একই সেম মানে। পুনরাবৃত্তটা শুনতে বেশি ভালো লাগছে। দেখ, পরিবর্তন পুনরাবৃত্ত হয়, বাট তিনটেই একই। 4 দাগ তো নেই। বি এর দাগের গুলো করছি 1-টা। বলছে ইউরেনিয়ামোত্তর মৌলের সংখ্যা, এটাও সোজা, নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম। সংখ্যা 11টি। সন্দীপন বল। সত্য না মিথ্যা? ইউরেনিয়ামোত্তর মৌলের সংখ্যা 11টি। স্যার বলবো? না, স্যার না, আমাকে বলতে বললেন? হ্যাঁ সন্দীপন, সবাইকে চান্স দিই। দাঁড়ান, কোশ্চেনটা একটু দেখিনি। স্যার কত দাগের কোশ্চেন? স্যার বলবো? ভাই লেখা আছে, এই চুপ কর, দাঁড়া, বলবি পরে। বি এর 1 লেখা আছে। স্যার এটা তো মিথ্যা হবে। মানে টাস্কটা করিসনি তাই তো? স্যার ছবি ছিল না তো। তুই আমাকেও বলিসনি, অন্য কাউকেও বলিসনি। হ্যাঁ বল, কে বলছিলি বল। সত্য না মিথ্যা? সত্য। স্যার সত্য হবে। সত্য, কারেক্ট। সত্য হবে। সত্য হবে। অ্যাক্টিনাইডস, এগুলো মনে রাখতে হবে। অ্যাক্টিনাইডস, ল্যান্থানাইডস 14খানা, ইউরেনিয়ামোত্তর 11খানা, নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম, এনপি থেকে এলআর, নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত টোটাল 11টা মৌল, ইউরেনিয়ামের পরবর্তী মৌল। আচ্ছা, 2-টা, হাইড্রোজেন 17 নম্বর শ্রেণীতে আছে। এটা আমি লিখে দিচ্ছি, এটা জিজ্ঞাসা করার কোনো মানে নেই, ভেরি ইজি। সি এর দাগের গুলো যাকে জিজ্ঞাসা করবে সে বলবে। প্রথম প্রশ্ন বলছে মেন্ডেলিফের পর্যায় সারণীতে কটি পর্যায় আছে? মৈনাক বল। মৈনাক সরকার, আছিস ক্লাসে? স্যার বলবো? চুপ কর, চান্স চলে গেছে। স্যার আমি বলবো? নিকিতা বল। কি লাভ।
হ্যাঁ, আর 7টি পর্যায়। বল কটা কটা? 7টি পর্যায়। 4 4 হ্যাঁ, 7টি। 7টি। 7। গুড। পড়েছিস না এখন এমনি বললি? সত্যি কথা বল। একটু পড়েছিলাম, দেখছিলাম আর কি চ্যাপ্টারটা কেমন। টাস্ক দিচ্ছি, সবার জন্যই বলছি, টাস্ক দিচ্ছি, বাড়িতে আছিস, এত যদি মেন্টালিটি না হয় যে টাস্কটা করে রাখি, মানে কি বলবো, তো গাড্ডায় পড়ে গেলে তোকে আর কেউ তুলতে পারবে না, সিরিয়াসলি। এইটুকু মোমেন্টারিলি যদি নিজের কাজটুকু না করিস, শুধু ওই বড় বড় ড্রিম, বড় বড় স্বপ্ন, এগুলো সব বেকার। আগে লাইফে কিছু অ্যাচিভ কর, তারপর বলবি যে পড়াশোনার দাম নেই। সাফ কথা, লোকে বলে না যে পড়াশোনা করে কত কি হয়। আগে ভাই লাইফে কিছু অ্যাচিভ কর, তারপর শোনাতে আসবি যে পড়াশোনার বাইরে অন্য কিছু আছে। তাই না বাবা? আচ্ছা, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন, হ্যালোজেন মৌল আর কি, তাদের জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। স্যার, অনন্যা বল। তার আগে একটা কোয়েশ্চেন আছে। তার বাদ যাচ্ছে। ও আচ্ছা, 2 আছে, ঠিক 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 ঠিক। মৌলের রাসায়নিক ধর্ম কিসের ওপর নির্ভর করে? আর কে বল? জয়িতা হ্যাঁ স্যার, বল। প্রোটন সংখ্যা বা পরমাণু সংখ্যা। পরমাণু সংখ্যা বলে কিছু হয় না, পারমাণবিক সংখ্যা। পরমাণু ক্রমাঙ্ক। ভাইরা, আমিও পারমাণবিকে দিচ্ছি। ব্যাস, পারমাণবিক সংখ্যা স্ল্যাশ পরমাণু ক্রমাঙ্ক স্ল্যাশ প্রোটন সংখ্যা একই, তিনটে মানে একই, সেম মিনিং বহন করে। আচ্ছা, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিনকে তাদের জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। রয়। iodine less than bromine, less than chlorine, less than fluorine. তাহলে সবচেয়ে বড় কে হচ্ছে? Fluorine. ঠিকই বলেছে। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, কমা কমা দিয়ে লিখতে পারিস, অথবা গ্রেটার দ্যান লেস দ্যান সাইন ইউজ করতে পারিস। আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, কমা কমা দিলেও হবে, এই সাইনটা দিলে বেশি পারফেক্ট, একদম এক্স্যাক্টলি বোঝা যায় যে হ্যাঁ ওটাই। ফ্লোরিন সবচেয়ে বড়, ক্লোরিন এই আয়োডিন সবচেয়ে ছোট। চেঞ্জ করলাম। বলছে 1 নম্বর শ্রেণীর মৌলগুলোর অক্সাইড আম্লিক না ক্ষারীয়? দ্যাটস আ গুড কোয়েশ্চেন। চক্রবর্তী, অঙ্কিতা। ক্ষারীয়। কেন? কারণ ওগুলো তো আধুনিক পর্যায় সারণী, দীর্ঘ পর্যায় সারণী যেটা আছে সেটাই বলেছে ক্ষার ধাতু প্রথমের যে শ্রেণীটা রয়েছে সেটাই তো, ওই জন্য আমি ওই অ্যাসপেক্টে ক্ষারীয় লিখেছি। হ্যাঁ, 1 থেকে মানে 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী, আমি বলেছিলাম প্রথম দিকে যারা রয়েছে পর্যায় সারণীর, বিশেষ করে 1 নম্বর 2 নম্বর শ্রেণী, ওরা হচ্ছে মেনলি ধাতু, আর তার সাথে ওরা ক্ষার প্রডিউস করতে পারে। ঠিক আছে, ওই জন্য দেখ পর্যায় সারণীতে নামও রয়েছে ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, সব ধাতু। ওই জন্য ওরা যেহেতু ক্ষার ধাতুর ক্যাটাগরিতে পড়ে, তাই অক্সাইড গুলো ক্ষারীয় হয়। আচ্ছা, 5 বলছে কোন পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে, লেফট টু রাইট গেলে ধাতব ধর্ম বাড়বে না কমবে? অভিষেক বলবে। আবার বল, কেটে গেল।
পাঁচ নম্বরটা স্যার বললেন তো, 5 কোনো কোন ধাতব বাড়বে। আচ্ছা যাই হোক, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি, কথাটা একটু কেটে যাচ্ছে। ওর বন্ধু সুদীপ, তুমি কি বলো? কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কমবে। ধাতব ধর্ম কমবে। আচ্ছা, অন্য কেউ কিছু লিখেছো? গুড। স্যার আমি লিখেছি যে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। তুমি আস্ত পাঠা, এখানে 5-এতে বলে দিয়েছে ধাতব ধর্ম, তুমি তড়িৎ ঋণাত্মকতা কেন নিয়ে আসলে? 5 নম্বরটা বলছি, বাড়বে না কমবে সেটা লিখতে বলেছে 5-এরটা। পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম বাড়বে না কমবে, ঠিকই বলেছে কমবে। তড়িৎ ঋণাত্মকতা তো আসছেই না, কমবে। যাই হোক, তো ভুল বললাম। মেয়েরা কি পাঠা হয় না? তো না ছাগল, ওরা ছাগল। ওই তো ছাগলও হয় না। আচ্ছা ঠিক আছে, লিভ ইট। ঠিক আছে বৃষ্টি, বাদ। চলো, কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কমবে, কারণ শুরুর দিকে যারা রয়েছে তারা হচ্ছে ধাতু, তাহলে পরের দিকে যারা তারা অধাতু। ঠিক আছে, তাই ধাতব ধর্ম কমবে। ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা, ক্রমবর্ধমান, ক্রমে বাড়ছে, এটাও একই আগেরটার মতো সেম হবে, ক্রমে বাড়ছে। ফ্লুরিন, অনন্যা তাই করেছিস তো? হ্যাঁ স্যার। গুড। ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়ামের মধ্যে, এটা ভালো প্রশ্ন, কোনটির আকার ছোট? রিম্পা বল। স্যার ম্যাগনেসিয়াম। শিওর? স্যার স্যার বলবো বলবো। অ্যালুমিনিয়াম হবে। স্যার অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কেন? স্যার অ্যালুমিনিয়াম আরো ডান দিকে আছে পর্যায় সারণী। এক্স্যাক্টলি আর তাই। পর্যায় মানে ম্যাগনেসিয়াম, হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি। ম্যাগনেসিয়াম, তার একটু দূরেই অ্যালুমিনিয়াম। এইদিকে গেলে ব্যাসার্ধ কমে কমে কমে, পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ কমে, তাহলে অ্যালুমিনিয়াম ছোট। বুঝলি রিম্পা? হ্যাঁ স্যার বুঝেছি। কে কোথায় আছে এটা মনে রাখতে হবে। ম্যাগনেসিয়ামের পাশেই দেখ, আগের পেজেই পর্যায় সারণী আছে, ম্যাগনেসিয়াম থেকে একটু সাইডে যা, ডান দিকে দেখ অ্যালুমিনিয়াম, তাহলে অনেক দূরে আছে। ম্যাগনেসিয়াম 2 নম্বরে, অ্যালুমিনিয়াম 13 নম্বরে শ্রেণী ওয়াইজ, এটা ছোট, অনেক ছোট। ক্যালসিয়াম অক্সাইডের প্রকৃতি কিরূপ? অঙ্কিতা বল। ও আচ্ছা, দুজন তো। রয় চৌধুরী। স্যার ক্যালসিয়াম অক্সাইডের প্রকৃতি আম্লিক। আমলিক। রয় চৌধুরী, এই সরি চক্রবর্তী। স্যার ক্ষারীয়। সবাই বলিস ক্ষারীয়। হ্যাঁ অর্ণি? স্যার ক্ষারীয়। ক্ষারীয়। বাবু ক্যালসিয়াম তো ক্ষারীয় মৃত্তিকার মধ্যে পড়ছে, সেকেন্ড শ্রেণীতে রয়েছে, তো তো আপনিই ক্ষার। ও অম্ল কিভাবে তৈরি করবে, অ্যাসিড কিভাবে তৈরি করবে? ক্ষারীয় অক্সাইড, বুঝলি চৌধুরী? হ্যাঁ স্যার। 1 আর 2 নম্বর শ্রেণীর প্রত্যেকেই ক্ষারীয়। আর মজার ব্যাপার কি বলতো, পর্যায় সারণী থেকে ওইভাবে বলা যায় না অ্যাসিড প্রকৃতি কিরূপ হবে। ক্ষার প্রকৃতি বলা যায়, অ্যাসিড প্রকৃতি বলা যাবে না, কারণ মনে করে দেখ অ্যাসিডের কোনো ফিক্সড রুল নেই। ক্লোরিন দিলেও অ্যাসিড হবে, সালফেট দিলেও অ্যাসিড হবে, SO4, নাইট্রেট দিলেও অ্যাসিড হবে। সো দ্যার ইজ নট আ সাচ আ ফিক্সড রুল। কিন্তু অক্সাইড মানে কি, অক্সিজেন দিতে হবে। ওই জন্য আম্লিকতা ব্যাপারটা এক্স্যাক্টলি বলা যায় না, কিন্তু ক্ষারীয় ব্যাপারটা বলা যায়। 9, হিলিয়ামের
যোজ্যতা কত? নিকিতা বলবে, আমাদের দূরের যাত্রী। বলবো? দা দেখি কি বলে, করেছে না করেনি। স্যার এটা পারবো না। বল অনির্বাণ বল। স্যার 2। 2। হ্যাঁ। ওকে, সুদীপ? স্যার 2 হবে। আচ্ছা, অনন্যা? রয়? স্যার 2। আর কেউ 2 ছাড়া অন্য কেউ কিছু লিখেছে? না স্যার। স্যার ওটা বল। স্যার ওটা বোধহয় 0 হবে, কারণ ওটা 0 শ্রেণীতে রয়েছে। 0। নিষ্ক্রিয় গ্যাস যোজ্যতাহীন, এটা মাথায় রাখ। নিষ্ক্রিয় বানানটা ঠিকঠাক লিখি, নাহলে আবার চেঁচামেচি করবি। ঠিক লিখেছি, নিষ্ক্রিয় গ্যাস যোজ্যতাহীন। নিষ্ক্রিয় গ্যাসের যোজ্যতা মাপাই যায় না। যোজ্যতা মাপা যাবে যখন সে কোনো বিক্রিয়া বা কোনো রকম রাসায়নিক ঘটনায় অংশগ্রহণ করবে। নিষ্ক্রিয়তা একদম নিরেট ভদ্রলোক, ও এইসব সাথে পাশে থাকে না, নিজের কাজ করে, পড়াশোনা করে, চলে যায়। 10টা, মৌলের কোন ধর্মটি পর্যায়গত নয়? নোটেই আছে, তেজস্ক্রিয়তা। লিখেছিস তো? কোন ধর্মটি পর্যায়গত নয়? তেজস্ক্রিয়তা। কেউ কি অন্য কিছু লিখেছিস? না স্যার। ওকে। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীতে কোন শ্রেণী? বলেই তো দিলাম, ক্ষারীয় মৃত্তিকা 2 নম্বর শ্রেণী। 2 নং শ্রেণী। আর শুধু ক্ষার বললে 1 নং শ্রেণী। আচ্ছা, চেঞ্জ করছি। ডি এর গুলো আমিই বলে দিই, টাইম বেঁচে যাবে। ডি এর 1 এ বলছে একটি সন্ধিগত মৌল, ওটা কিন্তু হবে নিকেল। ওটা কিন্তু হবে নিকেল। পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে, যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, ক্রমশ বাড়ে। সি এরটা কিন্তু সোজা, ডোবেরিনার ত্রয়ী সূত্র, 3টে করে মিল থাকবে। ইউরেনিয়ামোত্তর মৌল প্লুটোনিয়াম। 2 তো? হ্যাঁ, ঠিক আছে। 4টে। এগোই। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে কোনগুলো আছে? 4-এর 1-এরটা? 3-এর 4-এরটা ছিল, আর 4-এর 1 আর 5 ছিল। 3-এর কত? 4। 3-এর 4? 3-এর 4 হ্যাঁ ছিল না স্যার, ওটা স্যার ছিল না। ছিল। ডোবেরিনার ত্রয়ী না সূত্র। স্যার, ওটাই ছিল ছিল। স্যার, তিনে ওটা ছিল। যাই হোক, তাহলে কোনো কারণে হয়তো মানে নাম্বারিংটা ভুল হয়েছে। 3-এর 4 ত্রয়ী সূত্র দেওয়ার এ নেই আর কি। তাহলে আমার বইতে মনে হয় 3-এর 4 অন্য কিছু রয়েছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বইতে আলাদা আছে। আচ্ছা, তাহলে একটা কাজ কর, যেটা এখানে আছে সেটা তাহলে লিখে দিচ্ছি, ঠিক আছে? 3-এর 4 ত্রয়ী সূত্র যেমন লিখেছি, এটা একটা এক্সট্রা বলে লিখে রাখ, যেটা আমার বইতে রয়েছে। বলছে মৌলগুলির অবস্থান লেখো, আমার বইতে অন্য আছে। মৌলগুলির
অবস্থান লেখো। সোডিয়াম, ক্লোরিন। ঠিক আছে, কেউ পারবে কিভাবে করতে হবে? স্যার সোডিয়াম আর এটা কি বলেন? এই তো ক্লোরিন লেখা আছে, দেখ বোর্ডে। স্যার বোর্ডই তো দেখতে পাচ্ছি না। বলিস কি? ও আমি তো জুম করেছিলাম। স্যার বলবো? বল কিভাবে করব। সোডিয়ামের হচ্ছে মানে পারমাণবিক সংখ্যা 11, মানে ইলেকট্রন বিন্যাস করলে হচ্ছে 2,8,1, মানে লাস্টে 1 আছে। অতএব এটার মোট 3টে ইলেকট্রন বিন্যাসের কক্ষ দাঁড়াচ্ছে, তার এর পর্যায় হচ্ছে 3, আর 3টে লাস্ট হচ্ছে 1, আর সোডিয়াম 1 নম্বর পর্যায়ে, তাহলে 1 নম্বর শ্রেণীতে রয়েছে সোডিয়াম। বুঝতে পেরেছি, স্টাইলটা বুঝতে পেরেছি। ঠিকই বলেছে, সোডিয়াম 11। নিয়ম হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে হবে 2, 8, 1। এখান থেকেই উত্তর বেরিয়ে যাবে। পর্যায় সংখ্যা দেখ 3টে বিন্যাস হয়েছে, 1, 2, 3, তাহলে পর্যায় সংখ্যা 3, 3টে বিন্যাস। শ্রেণী সংখ্যা শ্রেণী মানে হচ্ছে লাস্টে যেটা রয়েছে সেটা শ্রেণী জানতে হেল্প করে। যদি একটা নিয়ম শিখিয়েছিলাম, ফাটকা নিয়ম, যদি 2 এর কম থাকে তাহলে ওটাই শ্রেণী, 2 বা 2 এর কম 1 নং শ্রেণী। যদি 2 এর বেশি থাকে তাহলে 10 যোগ করে দিবি। এই নিয়মটা কিন্তু 1 থেকে 20 পর্যন্ত ভ্যালিড। ঠিক আছে, এটা একটা জাস্ট মনে রাখার জন্য জিনিসটা বের করা, কোনো অফিসিয়াল রুল না। এটা হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে। তাহলে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে সোডিয়াম 3 নম্বর পর্যায়ের 1 নম্বর শ্রেণী। দরকার হলে ঘুরিয়ে দেখে একবার ক্লারিফাই করে নে, দেখ 3 নম্বর ঘরের 1 নম্বর শ্রেণী মিলে গেল। পরেরটা যদি করিস এখানেই করে দিচ্ছি। ক্লোরিন 17, ক্লোরিন 17, 2, 8, 7। তাহলে পর্যায় সংখ্যা টোটাল 3টে আছে, 1, 2, 3। তাহলে পর্যায় সংখ্যা হয়ে যাবে 3, আর শ্রেণী সংখ্যা কত হবে? 17। কারণ শেষ কক্ষে 7টা আছে, 2 এর বেশি, তাই কি করতে হবে? 10 দিয়ে যোগ করতে হবে। 10 + 7 17। এই নিয়মটা কিন্তু 1 থেকে 20 পর্যন্তই ভ্যালিড, তারপরে কিন্তু আবার অন্য নিয়ম, সেটা আবার ক্লাস 11-এ শিখবে। ঠিক আছে, লিখে রাখো দুটো। আচ্ছা, 4-এর 1-এরটা ভালো প্রশ্ন। 4-এর একটু দাঁড়ান না, একটু লিখছিলাম। দাঁড়া, তোরা কিন্তু পাশে নয়, তোরা নিচে লেখ। 4-এর 1-এরটা বলছে ABC মৌলগুলির পারমাণবিক সংখ্যা 6, 8, 10, 6, 2, 4, B হচ্ছে 8, 2, 6, C হচ্ছে 10, 2, 8, তাই তো? কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বেশি? আচ্ছা, প্রথমত এটা বুঝে নে যে সি হচ্ছে নিষ্ক্রিয়, কারণ শেষ কক্ষে 8টা আছে, নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে, আচ্ছা, এই সমস্ত প্রশ্নের জন্য কি করবি? মনে মনে একটা পর্যায় সারণী ভেবে নিবি বা রাফে ড্র করে নিবি, অনেক কাজ করতে সুবিধা হবে। খাতার পাশেও ড্র করিস, স্যার দেখে খুশি হবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পর্যায়। এখানে 1, 2 আছে অনেকগুলো, 17, 18 এরকম, তাই তো? আচ্ছা, প্রথম যে মৌলটা আছে A, কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণীতে আছে?
স্যার বলবো? 2 নম্বর পর্যায় আর 14 নং শ্রেণী। 14 নং শ্রেণী, হ্যাঁ। অঙ্কিতা তাই বলছিস তো? হ্যাঁ। 2 নম্বর পর্যায়, কারণ দুটো বিন্যাস আছে, শেষ কক্ষে 4 আছে, তাহলে এই মাঝামাঝি কোথাও একটা 14 নম্বর। 2 নম্বর পর্যায়ের 14 নম্বর শ্রেণীতে আছে। একটা কাজ করি, একটু বাড়িয়ে ধরেন 14, মাঝখানে 15 তো লাগবে না, 16, 17, 18 এবারে রাফ করে নিবি আর তাহলে কি হবে, তোদেরই সুবিধা হবে। তাহলে এ কোথায় আছে? 2 নাম্বার 14 নাম্বার, মানে এখানে এ। এ বি কোথায় আছে দেখ, দুটো বিন্যাস আর 6 মানে 2 16, 16 মানে পাশেই আছে বি। সি কোথায় আছে দেখ, 2,8 মানে 2,18 এইখানে, ঠিক আছে। সি হচ্ছে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়ত্ব তড়িৎ ঋণাত্মকতা হয় না, নিষ্ক্রিয় আয়োনাইজেশন শক্তি হয়, তড়িৎ ঋণাত্মকতা হয় না, ঠিক আছে। তাহলে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক কে হবে? বি। বি, এক্স্যাক্টলি, বি বি বি। কারণ পর্যায় সারণীর এই দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। সব থেকে বেশি হচ্ছে বি, হওয়া উচিত ছিল সি, কিন্তু সি তো হবে না কারণ সি তো নিষ্ক্রিয়, ঠিক আছে। নাম্বার 2, এ ও বি এর মধ্যে কোন মৌলটির পরমাণুর আকার কম? পরমাণুর, বি। আচ্ছা, আকার কম কোনটা? বি বি বি। আর কেউ কিছু? চক্রবর্তী, কি বি? বি আমি না, কি হবে? এফ, সেটা এ হবে। এ হবে। হ্যাঁ স্যার বি হবে। আমি স্যার এ হবে। হ্যাঁ, তিনটে আছে, এ না হলে বি না হলে সি। এ আর বি সবচেয়ে ভোট পেয়ে গেছে, কিন্তু ব্যাপারটা কি হয়, ব্যাপারটা হয় হচ্ছে সি। স্যার এর ব্যাসার্ধ কম। স্যার ওখানে তো এ এবং বি এর মধ্যে বলা রয়েছে। ও আচ্ছা, আমিও তো লিখেছিলাম প্রথমে সি। না না, তাহলে ঠিকই, এ আর বি এর মধ্যে হলে বি, আমার দেখার ভুল, ঠিকই। এ আর বি এর মধ্যে কার কম সেটা বি হবে, কিন্তু সবচেয়ে যদি কম বলতো তাহলে কিন্তু সি হতো, কারণ এই দিকে গেলে আবার ব্যাসার্ধ কমে, ঠিকই বলেছে, পরমাণুর আকার কম বি, এই দিকে গেলে ব্যাসার্ধ কমে, ঠিক আছে। এ আর বি এর মধ্যে বলেছে, ঠিকই ঠিক। তারপরে বলছে এ আর বি এর মধ্যে কোনটির বিজারণ ধর্ম বেশি? বল। স্যার বিজারণ ধর্ম বেশি, এক্স্যাক্টলি এ, কারণ এই দিকে গেলে জারণ ধর্ম বাড়ে, ঠিক আছে। তাহলে এইদিকে কি হবে, বিজারণ ধর্ম বাড়বে, তাহলে এইদিকে কে আছে, এ আছে, ওই জন্য এ। বৃষ্টি বুঝতে পারলি? হ্যাঁ স্যার। ঘুমা। স্বর্ণা, ঘুমাচ্ছিস তো? স্যার স্বর্ণা তো ক্লাসেই নেই। Oh my goodness. বাবা, গান চলছে আরো। পুরো একসঙ্গে বিয়ে দিতে পারতো দিদির সাথে। লিখে নাও। হয়ে গেছে। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি।
গুড। আচ্ছা, 5-এরটা বলছি। এরপরে 5 ছিল তো? হ্যাঁ স্যার। ওকে। মৌলের আয়নন শক্তি বলতে কি বোঝো? ডেফিনেশন বইয়েতে আছে, নোটেও আছে। পরেরটা ইম্পর্টেন্ট। লিথিয়াম কি আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামকে আয়নন শক্তির মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ক্রমাগত আয়নন শক্তি বাড়বে এইভাবে সাজাতে বলেছে। বল দেখি। প্রথমে পটাশিয়াম, তার থেকে গ্রেটার দেন হচ্ছে সোডিয়াম, তার থেকে গ্রেটার দেন হচ্ছে লিথিয়াম। মানে এটা না, উল্টোটা। পটাশিয়াম লেস দেন সোডিয়াম, হ্যাঁ। লিথিয়াম। আচ্ছা, আর কেউ কিছু করেছে অন্যরকম? অনন্যা? স্যার এটা করিনি, কিন্তু না, তোর কথা কেটে যাচ্ছে। কিন্তু এটা করিনি, আমার খাতায় লেখা ছিল না যে কি 4 করেছে? আছে। কংগ্রাচুলেশন। যাই হোক, ঠিকই বলেছে। কারণ 1 মিনিট দ্বারা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, না ঠিকই আছে, কারণ ওরা একই শ্রেণী বরাবর রয়েছে। লিথিয়াম প্রথমে আছে, তারপরে পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, তারপরে পটাশিয়াম আছে। আয়নন শক্তি এই দিকে বাড়ে, ঠিক আছে, আর নিচের দিকে নামলে কমে, এই দিকে গেলে বৃদ্ধি পায়। কেন বলতো? কারণ মনে রাখিস, নিষ্ক্রিয় গ্যাসগুলোর আয়নন শক্তি বেশি। যেমন হিলিয়ামের আয়নন শক্তি সবচেয়ে বেশি, জেনে রাখ। হিলিয়ামের আয়নন শক্তি ওয়ান অফ দ্য টাফেস্ট বলা যেতে পারে। তো এই জন্য নিষ্ক্রিয় আয়নন শক্তি বেশি, তার মানে এই দিকে বাড়বে, তাহলে অবভিয়াস এই দিকে কমবে। তার মানে পটাশিয়ামের সবচেয়ে কম, তারপরে সোডিয়াম, তারপরে লিথিয়াম। সো ইটস আ কারেক্ট প্রসেস। এগোই সবাই? হ্যাঁ বেশ, স্যার। হ্যাঁ, চলো তাহলে অনুশীলনী হয়ে গেল। এবার আমরা একটা ফ্রেশ, একদম এক্সক্লুসিভ চ্যাপ্টার স্টার্ট করব। একদম দারুণ একটা চ্যাপ্টার, তার নাম রাসায়নিক গণনা। কেন দারুণ? কারণ কালঘাম ছুটে যাবে তোমাদের। চলো স্টার্ট করা যাক। রাসায়নিক গণনা, তোমাদের মন খুশি করার জন্য সুন্দর কিছু ছবি করেছি। চ্যাপ্টারটা কি নিয়ে ডিল করবে? চ্যাপ্টারটা ডিল করবে রাসায়নিক সমীকরণ নিয়ে। সিম্পল রাসায়নিক সমীকরণ। এখানে যেমন 3টের মতো সমীকরণ দেওয়া আছে, উইথ ব্যালেন্স। রাসায়নিক সমীকরণ নিয়ে ব্যালেন্স তোমাদের জানতে হবে, বলে দেবো অবশ্যই। তার সাথেও ব্যালেন্স 2, 3 কিভাবে ট্যালি করে জানতে হয় সেটা একটু মাথায় রাখতে হবে। এখানে মেন কাজটা কি হবে? সারা চ্যাপ্টার জুড়ে একটা পদার্থের একটা পরিমাণ দিয়ে দেবে, দিয়ে বলবে ওই পদার্থটা কত পরিমাণ উৎপন্ন হবে, অথবা ওই পদার্থের আয়তন কত, অথবা ওই পদার্থের মোল সংখ্যা কত। এই টাইপের জিনিসগুলোর ক্যালকুলেশন, ঠিক আছে? ক্যালকুলেশন শুরু করি, বুঝতে পারবো। এই চ্যাপ্টারটা ভালোভাবে করার জন্য প্রচুর কেমিক্যাল ইকুয়েশনস মনে রাখতে হবে। কিছু ইকুয়েশন 9-এ অলরেডি করেছো, 10-এ আরো করবে। তো সমস্ত ইকুয়েশনস মনে রাখতে হবে। ইকুয়েশন কিন্তু পরীক্ষায় দিয়ে দেবেন। চলো স্টার্ট করছি। কেমিক্যাল ক্যালকুলেশন, রাসায়নিক গণনা। বুম। ফার্স্ট কোয়েশ্চেন। 261.6 গ্রাম জিঙ্ক
লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে সম্পূর্ণভাবে বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে? আচ্ছা, তাহলে বিক্রিয়াটা কি হবে? জিঙ্ক বিক্রিয়া করছে লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে, যে H2SO4 বিক্রিয়া করে জিজ্ঞাসা করছে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে, মানে ZnSO4 প্লাস হাইড্রোজেন H2। যদি খেয়াল করো এটা 9 এর বিক্রিয়া, জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, Zn প্লাস H2SO4, ZnSO4 প্লাস H2 হলো। আচ্ছা, প্রশ্নে এবার কাকে কাকে নিতে বলেছে? 261.6 গ্রাম জিঙ্ক, তাহলে জিঙ্ককে নেব। লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে সম্পূর্ণভাবে বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন, হাইড্রোজেনকে নেব। ঠিক আছে। আচ্ছা, জিঙ্কের ওজন দেওয়া আছে, মানে ভর দেওয়া আছে। এখানে দেখ তো ইকুয়েশনটায় ব্যালেন্স করার কি দরকার আছে? না। না স্যার। দরকার নেই, কারণ জিঙ্ক একটা আছে, জিঙ্ক একটা আছে, হাইড্রোজেন দুটো আছে, দুটো আছে। সালফেট SO4, SO4, তাহলে এর রয়েছে 65.4 গ্রাম হাইড্রোজেন। হাইড্রোজেনের আণবিক ভর কারো জানা আছে? 2। স্যার 2 গ্রাম। একটা হাইড্রোজেনের 1 গ্রাম, দুটো হাইড্রোজেন আছে তাই 2 গ্রাম। সিম্পল। তোকে বের করতে বলেছে 261.6 গ্রাম জিঙ্ক থেকে কত হাইড্রোজেন তৈরি হবে। সোজা ব্যাপার। তাহলে কি লিখবো আমরা? ঐকিক নিয়মের মতো লেখা স্টাইলটা দেখে নে। এত গ্রাম জিঙ্ক থেকে প্রাপ্ত H2 এর পরিমাণ, কি পরিমাণ হাইড্রোজেন পাবো না 2 গ্রাম। তাহলে দেয়ারফর 261.6 গ্রাম জিঙ্ক থেকে প্রাপ্ত হাইড্রোজেনের পরিমাণ। আচ্ছা, তোরা অনেক ক্ষেত্রে অনেকেই এই প্রসেসটা করিস, তাই তো? তাহলে 1 এর জন্য কত পাবো? তাহলে 261.6 এর জন্য কত পাবো? তাও করতে পারিস। আমি এই স্টেপটা করি না, দরকার লাগে না, ডাইরেক্ট করি। যদি মনে হয় ঐকিক নিয়মে এই 1 এর জন্য কত, সেখান থেকে 261 অতর জন্য কত করতে পারিস, কোনো অসুবিধা নেই, কেউ কাটবে না। আমি ডাইরেক্ট করে কি করি? কোনাকুনি গুণ করে দিই। 261.6 ইন্টু 2 বাই 65.4। প্রসেসটা বুঝতে পারলি? তোরা যেটা 1 এর জন্য করিস তার সাথে 261 পয়েন্ট ওটা গুণ করে দিস। আমি 1 এর জন্য করি না, আমি কি করি? কোনাকুনি গুণ করে দিই। 261.6 ইন্টু 2 বাই নিচে এটা। বা কেউ যদি এটা করিস, চিল থাক, একদম আরামসে করতে পারিস। আচ্ছা, কাটাকাটি যেতে হবে। 6 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে। দেখ 4 4 16 দেখা, 9 16 দেখা, হ্যাঁ 4 দিয়ে হচ্ছে। দেখ বুঝতে পারলি? 1 মিনিট তাও দেখে নিতে হবে। 654 ইন্টু 4, তারপর 20 একে 21 এর কাটাকে 2। হ্যাঁ ঠিক আছে, তাহলে 8 গ্রাম। লাস্টে অ্যান্সার লিখতে হবে। H2 এর পরিমাণ কত না 8 গ্রাম। ব্যাস, সিম্পল, এটাই অ্যান্সার, একদম ইজি ব্যাপার। সমীকরণ জানো, তার আণবিক ভর জানো কত ভর রয়েছে, সেখান থেকে কতর জন্য বের করতে বলছে সেটা করে, ব্যাস হয়ে গেল, ইজি অঙ্ক। বৃষ্টি বুঝলি? হ্যাঁ স্যার। গুড, চলো লিখে নাও।
বলছি যে ওই আমার এক জায়গায় কেটে গেছে, বুঝতে পারিনি, সেটা হলো ওই 261.6, ওটা কোথা থেকে আসছে? প্রশ্নে রয়েছে, দেখ। পেয়েছিস? হ্যাঁ স্যার। প্রশ্নেই তো বলা আছে অত গ্রাম জিঙ্ক বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন। 65 থেকে 2 তাহলে 261 থেকে কত? এইটাকে আবার সংখ্যা ভাবিস না, এটা কোশ্চেন নাম্বার। হ্যাঁ, আর এটাকে কি বলছিস বল। হয়েছে সবার? হ্যাঁ স্যার। না স্যার হয়, আচ্ছা, স্যার হয়ে গেছে। ওকে। চলো চেঞ্জ করছি। হ্যাঁ, এগোলাম। কেউ বুঝতে না পারলে বলো। নিকিতা? নেক্সট বলছে 1200 গ্রাম চুনা পাথর উত্তপ্ত করলে প্রাপ্ত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড, আবার একটা ইন্টারেস্টিং বলেছে এসটিপি তে, এসটিপি কথাটা শোনা, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, উহার আয়তন কত? তাহলে প্রথম কথা হচ্ছে চুনা পাথর কি এবং তার বিক্রিয়াটা জানতে হবে। চুনা পাথরের সংকেত কি? চুনা পাথর বল। ক্যালসিয়াম CaCl2 CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড। না না, স্যার CaCO3 CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট বলছে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করেছি। তাহলে CaCO3 অ্যারো উত্তপ্ত করার সিম্বল হচ্ছে ট্রায়াঙ্গেল, ডেল। এটা হচ্ছে হিট গিভেন। ঠিক আছে, বল দেখি কিসে কিসে ভাঙবে যদি জানিস তো। আচ্ছা দেখেন, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড এই দুটো পার্টে ভাঙে। এবার প্রশ্নে কাকে কাকে নিতে বলেছে। 1200 গ্রাম চুনা পাথর, তাহলে দেখে নেবই। প্রাপ্ত কার্বন ডাই অক্সাইড মানে একে নেবে। আচ্ছা, এবার এখান থেকে দেখ ব্যালেন্স করার দরকার পড়ছে কিনা। ক্যালসিয়াম ব্যালেন্স করার দরকার পড়বে কি? না। না স্যার। ক্যালসিয়াম একটা, কার্বন একটা, দুটো, একটা, তিনটে অক্সিজেন, পুরো মিলে গেছে। আচ্ছা, ক্যালসিয়ামের ভর লাগবে, তোমরা জানা আছে কত? 44 গ্রাম। 44 হবে। 40 ক্যালসিয়ামের 44 হচ্ছে কার্বন ডাই অক্সাইডের। আচ্ছা, কার্বনের কার্বনের 12। অক্সিজেনের, একটা অক্সিজেনের 48। 16 into 3। 16 into 3। অ্যাডভান্স হয়ে গেছে। একটা অক্সিজেনের 16 গ্রাম। আমি কিন্তু ভর বলছি, কেউ আবার পরমাণু ক্রমাঙ্কর সাথে, পারমাণবিক সংখ্যার সাথে গুলিও না, পুরো গুলিয়ে গেলে একদম গোল হয়ে যাবে। ভর বলছি, ক্যালসিয়ামের 40 গ্রাম, কার্বনের 12 গ্রাম, অক্সিজেনের 16 গ্রাম। পুরোটা করে দেখবি 100 আসে। এইগুলো করতে করতে মুখস্থ করে নিবি। ক্যালসিয়াম কার্বনেটের 100, পটাশিয়াম ক্লোরেট পাবো এরপরে, পরের কোশ্চেনই মনে হয়।
বা 245। এখানে কার্বন ডাইঅক্সাইড কার্বনের 12, অক্সিজেনের 16 দুগুণে 32 মানে 44। ঠিক আছে, তাহলে এবার কি লিখবি? 100 গ্রাম চুনা পাথর থেকে প্রাপ্ত CO2 এর পরিমাণ কত পরিমাণ আমরা পাচ্ছি না 44 গ্রাম পাচ্ছি, তাই তো? 100 গ্রাম চুনাপাথর থেকে প্রাপ্ত CO2 এর পরিমাণ 44 গ্রাম। তোকে কত চুনাপাথর নিতে বলেছে? 1200 গ্রাম চুনাপাথর নিতে বলেছে, 1200 গ্রাম। তাহলে 1200 গ্রাম চুনাপাথর থেকে প্রাপ্ত CO2 এর পরিমাণ কি হবে? 1200 ইন্টু 44/100, এটা কেটে গেল। আলটিমেটলি 12 44, 4 দুগুণে 8, 4 কত? 528 এত গ্রাম। এটা কিন্তু ফার্স্ট পার্ট বেরোলো, ঠিক আছে? মানে এইখানটাই হলো ফার্স্ট পার্ট করলাম, বুলেট দিয়ে করবো। এই যে কি পরিমাণ, অ্যান্সার লাস্টে লিখছি। তারপরে বলেছে আয়তন, এসটিপিতে আয়তন। আয়তন বের করার জন্য একটা ছোট্ট কাজ ক্লাস 9-এ মোল পড়ানোর সময় বলেছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার। এসটিপিতে আয়তন কত হয় বল? 22.4 লিটার। গুড, প্রসেসটা শিখে নাও সবাই। এসটিপিতে আমাদের কার আয়তন বের করতে বলেছে? কার্বন ডাই অক্সাইডের, অবভিয়াসলি গ্যাসের আয়তন। কিন্তু চুনাপাথরের তো আয়তন বের করতে যাবো না, তো কঠিন। এসটিপি তো ওখানে কাজ করবে না। গ্যাসে এইভাবে লিখতে হয়, 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে কত গ্রাম রে? 44 গ্রাম CO2। কেন? কারণ কার্বনের 12, অক্সিজেনের 16, 16 দুগুণে 32, 44 গ্রাম। এইটা মানে হচ্ছে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড। 1 মোল মানেই 44 গ্রাম, 1 মোল মানেই 22.4 কার্বন ডাই অক্সাইডের জন্য। আচ্ছা, তাহলে তোর কাছে এটা একটু কথায় লিখতে হবে না, কথা লেখার দরকার। সুতরাং তোর কাছে কত গ্রাম বেরিয়েছে? 528। therefore 528 গ্রাম CO2 মানে কিছুই না, কোনাকুনি গুণ। 528 ইন্টু 22.4/44, ঠিক আছে? আচ্ছা, 528 44 যাবে? যাবে তো, পারো তো, তাই তো? পারো তো? তাহলে এবার 12 ইন্টু 22.4 করবি, যত আসবে অত লিটার। জিনিসটা আবার বলছি, আয়তন বের করার জন্য কি করব আমরা একটা স্ট্যান্ডার্ড 9-এর কনসেপ্ট ইউজ করব। সেটা কি? সেটা হচ্ছে 1 মোল গ্যাস মানে কার্বন ডাই অক্সাইড মানে 44 গ্রাম। আবার 1 মোলের মধ্যেই 22.4 লিটার গ্যাস থাকে, 1 মোলের মধ্যে, ঠিক আছে? তাহলে 44 গ্রাম গ্যাসে রয়েছে 22.4 লিটার। তাহলে আমার কাছে বেরিয়েছে 528। তাহলে 528-এ কত থাকবে? তাহলে 528 ইন্টু এটা বাই 44 করে আলটিমেটলি যা আসবে তাই। বোঝা গেল সয়নি? হ্যাঁ স্যার। লিখে নাও। সুদীপ, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে,
অনির্বাণ, হ্যাঁ স্যার বুঝে গেছি। এগুলো প্র্যাকটিস করতে করতে হবে না। এই জিনিস একদিনে আসে না। সমীকরণ মনে রাখা, প্রসেস মনে রাখা, এই চ্যাপ্টারটা দেখবি ম্যাক্সিমাম স্টুডেন্ট ভয় পায়। এই চ্যাপ্টারটা আর তড়িৎ। স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, চলো নেক্সট পেজ। স্যার ওই জায়গায় উত্তরটা কি আমরা লিখে নেবো? হ্যাঁ হ্যাঁ, Sir, answer is 268.8 liter. 268.8 8. হ্যাঁ, ব্যাস এত লিটার। স্যার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। ওকে, স্যার আপনি যে বললেন কাল ঘাম ছুটে যাবে, ইজি ইজি তো। রুকো, সবর করো। বলো, এটা কে বুঝতে পারলে না? জয়িতা, বুঝা গেছে? সন্দীপন, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। চলো নেক্সট কোয়েশ্চেন। পটাশিয়াম ক্লোরেট বলছে 49 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে? এসটিপিতে উৎপন্ন অক্সিজেনের মোল সংখ্যা, নতুন জিনিস অ্যাড হয়েছে, ও আয়তন নির্ণয় করা। পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেটের সংকেত কি? KClO3। KClO3 পটাশিয়াম ক্লোরেট কি হচ্ছে? বিয়োজিত হচ্ছে। বিয়োজিত হয়ে কি তৈরি করে? KCl তৈরি করে, তার সাথে অক্সিজেন তৈরি করে। এবার ভালোভাবে দেখো, ব্যালেন্স করা নেই, কারণ এখানে অক্সিজেন 3টে, এখানে অক্সিজেন 2টো। তাহলে অক্সিজেনকে যদি ব্যালেন্স করতে হয়, এখানে 2 বসাতে হবে, এখানে 3 বসাতে হবে। তাহলে দেখ, 2 আর 3, 2 গুণে 6, 3 আর 2 6, গুণ করছি, গুণ গুণ, ঠিক আছে? কিন্তু KClটা 2টো হয়ে গেছে, তাই এখানে একটা 2 বসিয়ে দিতে হবে। এবার পুরো ব্যালেন্স কমপ্লিট, পুরো ব্যালেন্স কমপ্লিট। বুঝতে পারলি তো? এখানে অক্সিজেন মিলছিল না, এখানে 2 দিলাম, 3 দুগুণে 6, এখানে 2 ছিল, 3 দিলাম, 3 দুগুণে 6। KCl 2টো, KCl 2টো। আচ্ছা, এবার জানতে হবে উহাদের ভর। পটাশিয়ামের ভর কত? একটা পটাশিয়াম 39, একটা ক্লোরিন 35.5। গুড। অক্সিজেন হচ্ছে 16 × 3। আচ্ছা, বলেছে 49 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত গ্রাম অক্সিজেন। তাহলে একে নেব 3 × 32, O2 মানে 32, তাহলে 96 গ্রাম। এখানে এটা করে দেখিস 245 গ্রাম। এগুলো করতে করতে মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা ব্যাপারটা কিভাবে লিখব? 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে প্রাপ্ত অক্সিজেনের পরিমাণ 245 গ্রাম KClO3 থেকে প্রাপ্ত O2 পরিমাণ। কি পরিমাণ? অক্সিজেন পাচ্ছি না, 96 গ্রাম। therefore 49 গ্রাম KClO3 থেকে প্রাপ্ত
অক্সিজেনের পরিমাণ কি হবে 49 ইন্টু 96 বাই 245, তাই তো? কোনাকুনি গুণ হলো 245 থেকে পাচ্ছি 96 গ্রাম, তাহলে 49 থেকে কত পাবো? 49 ইন্টু 96 বাই 245, ঠিক আছে? আচ্ছা 49 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কি 245 আসছে? 5 9 45 এর 5 হাতে 4, 4 5 20, 4 45, তাহলে আসছে আলটিমেটলি 96/5। এটা করে দেখিস, যত আসবে অত গ্রাম। এটা হলো ফার্স্ট পার্ট, আগে দেখে নে। এটা হলো ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে কি বলেছে? এসটিপিতে মোল সংখ্যা আর আয়তন। তো বলতে পারবে মোল সংখ্যা কত হবে? মোল সংখ্যা এনিওয়ান? খুব সোজা, 22.4 স্যার 3, এটাই অ্যান্সার। মোল মানে কত মোল অক্সিজেন তৈরি হচ্ছে, এটাই অ্যান্সার। মোল মানে কত মোল অক্সিজেন তৈরি হচ্ছে, 3 মোল, ওটাই অ্যান্সার। এবার নেক্সট বলেছে আয়তন। তাহলে আবার সেই টেকনিক, এসটিপিতে 1 মোল অক্সিজেন মানে 32 গ্রাম অক্সিজেন মানে 22.4 লিটার অক্সিজেন। তোর কত বেরিয়েছে অক্সিজেনের পরিমাণ? 96/5। এত গ্রাম অক্সিজেন মানে 96/5 ইন্টু 22.4 ইন্টু 32, তাই তো? 96/5 তো ভাঙিনি, তো ভাঙিনি। এই যে এটার সাথে এটা গুণ করেছি, আর নিচে 1/32 হবে। আচ্ছা আমি সবার জন্য জিনিসটা ভেঙে দেখাচ্ছি, বুঝতে অসুবিধা। মানে বলতে চাইছি 96/5 ইন্টু 22.4 বাই 32, ঠিক আছে? কোনাকুনি গুণ জাস্ট। তাহলে 96 ইন্টু 22.4 বাই 5 ইন্টু 32, ওকে? 32, এটা যদি তুলে দিস পয়েন্টটা, তাহলে নিচে 10 চলে আসবে। আচ্ছা 32 আর 224 যাবে, 7 দিয়ে করলে 21 একে 22 যাচ্ছে, 7, তাহলে 6 7 কে 42 এর 2 তাকে 4, 7 9 63 আর 4 এ 67, তাই তো? বাই নিচে হচ্ছে 50। এবার এইটা করে বলবি কত আসে, কত লিটার। বুঝতে পারলি কি সবাই? 13.44 আসছে। সব ক্যালকুলেটরে করছে বসে বসে। বাবু এক্সামে কিন্তু ক্যালকুলেটর পাবি না, অ্যাটলিস্ট হাতে ট্রাই করিস। স্যার আমি হাতে করছি। ও সাবাস, তাহলে করে মিলিয়ে নিস ঠিকঠাক আছে কিনা, প্র্যাকটিসটা থাকবে। আচ্ছা লিখে নাও, কেউ বুঝতে না পারলে জানিও। স্যার এটা নয় স্যার এটা তো 2 নম্বর, 3 নম্বরটা তো আমরা করছি। হ্যাঁ এই তো 10। এগুলো আজকের করাচ্ছি, কালকের মধ্যেই প্র্যাকটিস করো। যে শোনার সে ঠিক শুনবে। সোমবারের মধ্যে প্র্যাকটিস করে আবার উইকের মাঝখানে একদিন বসো, বুধবার বৃহস্পতিবার। ফিজিক্যাল সায়েন্স সব থেকে ভালো তৈরি হয়ে যাবে এইভাবে করিস।
19.2 আসছে। কত আসছে এটা? 19.2। 19.2। হ্যাঁ 35 ভাগ 4, হ্যাঁ হ্যাঁ 45 হচ্ছে, ওখানে এক বাড়ছে 46-এ 4, হ্যাঁ ঠিকই, পারফেক্ট। একটুখানি বাকি আছে। আচ্ছা এগোই। স্যার একটুখানি, স্যার হয়ে গেছে। নেক্সট হ্যাঁ স্যার। ওকে। স্যার বল। ওই যে এসটিপিতে যে মোল সংখ্যা, ওটার কোনো এক্সপ্লেনেশন লাগবে না তো? শুধু কতটা উৎপন্ন হচ্ছে ওটাই লিখে দিলে হবে তো? হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট। চলো, এটা বোঝা গেল সবার? পরেরটা এগোলাম। হ্যাঁ, কোয়েশ্চেন 4 বলছে স্বচ্ছ চুন জলের মধ্য দিয়ে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড চালনা করলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে? বেশ, প্রথম কথা হচ্ছে স্বচ্ছ চুন জলের সংকেত কি? স্বচ্ছ চুন জলের সংকেত এনিওয়ান? স্বচ্ছ চুন জল মানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। স্বচ্ছ চুন জল মানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তো বলছে স্বচ্ছ চুন জলের মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড, তার মানে CaOH2 এর মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড চালনা করলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়। কি কি তৈরি হয়? ক্যালসিয়াম কার্বনেট প্লাস জল। কি করে জানলেন স্যার? ওই যে বিক্রিয়া লিখতে লিখতে পড়তে পড়তে একটা মনে রাখা, ওই জন্য প্র্যাকটিস দরকার এই চ্যাপ্টার। তাহলে স্বচ্ছ চুন জল মানে ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয় এন্ড তার সাথে সাথে জল উৎপন্ন হয়। প্রশ্নে কি বলেছে? কত গ্রাম CO2? তাহলে একে লাগবে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, একে লাগবে। ঠিক আছে, CO2 মানে তো আমরা জানি 44 গ্রাম। আচ্ছা ভালো কথা, ব্যালেন্স করতে হবে কিনা দেখে নে। একটা ক্যালসিয়াম একটা ক্যালসিয়াম, আচ্ছা একটা কার্বন একটা, দুটো অক্সিজেন দুটো অক্সিজেন, মানে চারটে, এখানে তিনটে এখানে একটা, হাইড্রোজেন দুটো হাইড্রোজেন দুটো। ঠিক আছে, ব্যালেন্স করা। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামের কত? 40, কার্বনের কত? 12, অক্সিজেনের কত? 48। বুঝলি? এটা হলো 100 গ্রাম। কেউ বুঝতে না পারলে বলো, কিন্তু জাস্ট লিখলাম। এবার কি লিখবো? প্রশ্নে দেখ উল্টো জিনিস দিয়েছে কিন্তু। কত গ্রাম CO2 চালনা করলে 100 গ্রাম কার্বনেট উৎপন্ন হয়? তাহলে আমরা কিভাবে লিখবো? 100 গ্রাম CaCO3 তৈরিতে CO2 এর পরিমাণ কত হচ্ছে? 44 গ্রাম। জাস্ট উল্টে লিখলাম কথাটা, জাস্ট উল্টে লিখলাম। আরে 44 থেকে 100 গ্রাম পাওয়া যায়, তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরিতে কতটা CO2 লাগবে? 44 গ্রাম। বুঝলি? 44 গ্রাম। এবার প্রশ্নে কত দিয়েছে? প্রশ্নে 100 গ্রামই দিয়েছে।
প্রশ্নে 100 গ্রামে দিয়ে তাহলে কি হবে? অ্যান্সার 44ই হবে। অ্যান্সার CO2 এর পরিমাণ 44 গ্রাম। বুঝা গেল? ভাষাটা উল্টে দেওয়া আছে। 100 গ্রাম থেকে 44 তৈরি হয়, তাহলে 200 গ্রাম থেকে 80 তৈরি হতো, এরকম একটা ব্যাপার আছে। বোঝা গেল সবার? হ্যাঁ স্যার। সোজা হ্যাঁ, কিন্তু। স্যার। এখনো টাফ বিষয়টা আসেনি। 100 থেকে 44 ওটাই অ্যান্সার। চলো করে না, কোশ্চেন গুলো লিখো কিন্তু। বৃষ্টি হ্যাঁ স্যার। লিখছো তো? হ্যাঁ। তো যেন মাঝে মাঝে ডাকি যাতে ঘুমিয়ে না পড়িস। অর্নি হ্যাঁ স্যার লিখছি। গুড। এই দেশের ভবিষ্যৎ। এই ওই হ্যাঁ স্যার। দেখো বলছে 17 গ্রাম H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস ক্লোরিন দ্রবণে চালনা করলে কত গ্রাম সালফার পদক্ষিপ্ত হবে? একটু নিজেরা ট্রাই করো দেখি, ভাবার জন্য 1 মিনিট দিলাম। স্যার পদক্ষিপ্ত মানে নিচে পড়ে থাকবে, জমে থাকবে। স্যার বল। ওই হাইড্রোজেন সালফাইড প্লাস ক্লোরিন করলে হবে HCl প্লাস S। তারপর 9-এ পড়েছিলাম। তোমার মাথা, H2S 9-এ ছিল না, H2S 10-এ আছে। স্যার কি বল? ওটা হচ্ছে 2H2S plus 2Cl অ্যারো দিয়ে H প্লাস। হ্যাঁ, তো কতটা কেটে আছে হালকা হালকা, বুঝতে পেরেছি ব্যাপারটা। বেসিক্যালি এটা একটা রিপ্লেসমেন্ট বিক্রিয়া। এটা একটা রিপ্লেসমেন্ট বিক্রিয়া। রিপ্লেসমেন্ট মানে সালফার আর ক্লোরিন জায়গা চেঞ্জ করবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে H এর পাশে ক্লোরিন আসা মানে HCl তৈরি হবে, আর তার সাথে একটা সালফার বেরিয়ে যাবে। বুঝতে পারলি? এই যে সালফারটা আছে, ক্লোরিন ওর জায়গায় ঢুকবে। তবে হাইড্রোজেনের পাশে ক্লোরিন আসা মানে ওটা HCl হয়ে যায়, HCl। যদি ব্যালেন্স করিস তাহলে হাইড্রোজেন দুটো, ক্লোরিন দুটো, তাহলে এখানে কি করতে হবে? আগে একটা 2 বসাতে হবে। 2। এখানে সালফার আছে, এখানে সালফার আছে, ঠিক আছে? আচ্ছা স্যার আমিও তো বলেছিলাম, শুধু আমি ব্যালেন্সটা বলিনি। ঠিক আছে, গুড ট্রাই, ভালো, সুন্দর, অতি উত্তম। 17 গ্রাম H2S গ্যাস, তাহলে H2S লাগবে কত গ্রাম সালফার? S, ঠিক আছে? আর বাকি কিন্তু অন্যগুলো লাগবে না, বুঝতে পারলি তো? H2S দেখ, 17 গ্রাম H2S বলেছে, তাহলে একে নিতে হবে। কত গ্রাম সালফার, তাহলে একে নিতে হবে, বাকিগুলো না নিলেও হবে। এবার H2S টা বসাবো 2, হাইড্রোজেন 2, সালফারের কত অঙ্কিতা চক্রবর্তী? 4। সালফার 4, 32। 32। সরি। 4 হচ্ছে হিলিয়ামে। 32, তাহলে আসছে 34। এখানে একটা সালফার 32 গ্রাম, তাহলে প্রশ্ন করা হয়েছে 17 গ্রাম কত? অ্যান্সার বোঝাই যাচ্ছে, 16 গ্রাম হবে, কারণ 34 17 হলে 32 16 হবে, রৈখিক নিয়ম। তাও লিখতে হবে 34 গ্রাম
H2S থেকে প্রাপ্ত S এর পরিমাণ কত না 32 গ্রাম। তাহলে therefore 17 গ্রাম H2S থেকে প্রাপ্ত S এর পরিমাণ কোনাকুনি গুণ করব 17 ইন্টু 32 বাই 34 কাটাকাটি করে 2 কাটাকাটি করে 16 তার মানে 16 গ্রাম। তাহলে অ্যান্সার নির্ণেয় সালফারের পরিমাণ ইকুয়াল টু 16 গ্রাম হয়ে গেল। রিম্পা ক্লাসে আছিস তো? হ্যাঁ স্যার। গুড, চলো লিখে নাও। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। প্র্যাকটিস, একটাই কথা, প্র্যাকটিস। কোশ্চেনটা লিখো সবাই। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট আরেকটা করা যাক। এটা কিন্তু লাস্টে পরিমাণ। হ্যাঁ জয়িতা, বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো নেক্সট। স্যার লাস্টে যে আনসার বলে যেটা লিখবো সেটাও বক্স করে দেবো? হ্যাঁ ওটাই দেখবে। এটা একটা অন্য ধরনের প্রশ্ন, অন্য ধরনের। বলছে 3.4 গ্রাম গ্যাসের এসটিপিতে আয়তন দেয়া রয়েছে 2.24 লিটার। তাহলে প্রশ্ন করা হচ্ছে বাষ্প ঘনত্ব কারে কয়, মানে কত হবে। বাষ্প ঘনত্ব জিনিসটা কি? রাসায়নিক গণনা চ্যাপ্টারটা যখন থরো রিডিং করবে ওখানেই 3 নম্বর পেজে, চ্যাপ্টার শুরুর 3 নম্বর পেজের দিকে বাষ্প ঘনত্বের সংজ্ঞাটা পাবে। ওটা একটু পড়ো, বুঝতে পারবে। যদি না বুঝতে পারো বলো, আমি এখানে জাস্ট অঙ্ক প্রয়োজনে কি লাগবে সেটা বলে দিচ্ছি। বলেছে 3.4 গ্রাম একটি গ্যাসের এসটিপিতে আয়তন 2.24 লিটার, তাই তো? কিভাবে করছি দেখ। এসটিপিতে 2.24 লিটার আয়তন যুক্ত। স্যার বল। আমি কিছু দেখতে পাচ্ছি না। বাকিরাও কি তাই? না স্যার, পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে অ্যাপ থেকে বেরিয়ে রিলগ ইন করো অথবা ফোন রিস্টার্ট করো। আচ্ছা। কি বলছে? 2.24 লিটার আয়তন যুক্ত গ্যাসের ভর 3.4, তাই তো? আমরা জানি এসটিপি তে স্ট্যান্ডার্ড আয়তন হচ্ছে 22.4। তাহলে 22.4 লিটারের আয়তন যুক্ত গ্যাসের ভর, এখানে কি লিখবো? সুনির্মল। স্যার অনির্বাণ 34 গ্রাম কিভাবে? হিসাব করে এটা মানে কিভাবে করছিস? 22.4 ইন্টু 3.4 বাই 2.24। জাস্ট ঐকিক নিয়ম, কোনাকুনি গুণ করে ভাগ। এই পয়েন্ট তুলছি, এই পয়েন্ট তুলছি, কত আসবে নিচে? দুটো শূন্য, দুটো 10 আসবে। আর এখান থেকে তুললে উপরে দুটো 10 যাবে, এটা এটা কাটলো, এটা এটা গেল, তাহলে 34 গ্রাম। ঠিক আছে অনন্যা, বুঝলি? হ্যাঁ স্যার।
2.24 এ দেয়া রয়েছে। আমরা এসটিপি মানে 22.4 বুঝি, তাহলে 22.4 এ কত বের করে নিলাম, প্রাতিঐকিক নিয়ম। এবার এইটা যেটা বেরোলো এইটাই হচ্ছে আণবিক ভর। ,4 লিটারে যে ভর বেরোয়, 22.4 লিটারে যে ভর বেরোয় সেটাই হচ্ছে আণবিক ভর। 22.4 লিটারে যে ভর বেরোয় সেটাই হচ্ছে আণবিক ভর। ঠিক আছে, আমাদের একটা বিখ্যাত সম্পর্ক মনে রাখতে হবে, m is equals to 2d। d মানেই বাষ্প ঘনত্ব, ক্লিয়ার? d মানেই বাষ্প ঘনত্ব। ঠিক আছে, এই সম্পর্কটা কোত্থেকে পেলেন স্যার? মনে রাখ, এর ডেরিভেশন পরে আছে। আণবিক গুরুত্ব ইকুয়ালস টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব, তাহলে আণবিক গুরুত্ব পেয়ে গেছি 34 ইকুয়ালস টু 2 ইন্টু ডি। তাহলে ডি কত আসছে? ডি আসছে 17। কোনো একক বসালে কিন্তু হবে না, কারণ বাষ্প ঘনত্বের কোনো একক নেই। ডাইরেক্ট লিখব বাষ্প ঘনত্ব ইজ ইকুয়ালস টু 17, ব্র্যাকেটে লিখিয়েও দিলাম চল, এককহীন। এই হলো বাষ্প ঘনত্ব। আবার বলছি, প্রথমে 2.24 এ ভর দেওয়া আছে 3.4, তাহলে 22.4 এ কত হবে বের করে নিলাম কোনাকুনি গুণ করে। 22.4 ইন্টু 3.4 বাই 2.24, পয়েন্ট তুলে ঝামেলা কাটিয়ে 34। এই 22.4 এ যেটা বেরোয় ওটাই হচ্ছে আণবিক ভর, ওটাই একটা অণুর ভর, আণবিক ভর। ঠিক আছে, এবার m equals to 2d বলে একটা রিলেশন আছে, বইটা পড়লে দেখতে পাবো। m equals to 2d, m equals to 2d, m মানে আণবিক গুরুত্ব, d মানে বাষ্প ঘনত্ব। তাহলে আণবিক গুরুত্ব বসিয়ে দিলাম, সিম্পলি বাষ্প ঘনত্ব পেয়ে যাব। আবার উল্টো দিক থেকে যদি বাষ্প ঘনত্ব বলে দিত তাহলে আণবিক গুরুত্ব পেয়ে গেলাম। ঠিক আছে, দিস ইজ দ্য সাম। তো বুঝতে না পারলে বলো, যারা বুঝতে পেরেছো লিখে নাও। এখন কেউ জয়েন করছিস? আর তবে লাভ নেই, ক্লাস শেষের দিকে হয়েছে। সবার ডান? স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, আজকে এইটুকুই থাকবে। আমি আরো কতগুলো এখানে পরপর আছে, আমি আরো কতগুলো পিডিএফ এর সাথে পাঠিয়ে দিচ্ছি, পিডিএফটা দেখে নিও। ঠিক আছে, আমি পিডিএফ এর সাথে আরো কতগুলো পাঠিয়ে দিচ্ছি, সেটা ওখানে একটু সলভ করো, ট্রাই করো। ইকুয়েশনের জন্য বইয়ের হেল্প নিতে পারো, নো ইস্যু। 9 এর বইয়ের হেল্প নিতে পারো, ইন্টারনেটেরও হেল্প নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর এক্সামের ব্যাপারটা আমি বলে দিচ্ছি, দেখি আজকের মধ্যে বা কালকের মধ্যে জানিয়ে দিচ্ছি যে সামনের সপ্তাহে অনলাইনে এক্সাম নেওয়া পসিবল হবে। ওকে, আর যেন কি, হ্যাঁ আর ফিজিক্স আর স্যার গ্রুপে লিখে দেব কি ওই যে আপনি বললেন যে আগের দিন কে আগের ক্লাস দিন এবং আজকে যারা যারা পুরো ক্লাস করলি শুরু থেকে গ্রুপে লিখে দাও, তোমাদের অ্যাটেন্ডেন্স শিট তৈরি হচ্ছে, মজা আসবে। कंटिन्यू क्लास ना করলে তখন চিন্তা ভাবনা করো, बड़ा कुछ होने वाला है। चलो टाटा बाय बाय, পড়াশোনা করতে হবে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, বাই।